মার্কিন ইরান দ্বন্দ্বের গভীর বিশ্লেষণের জন্য আমাদের সাথে আছেন হোয়াইট হাউসের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। জনাব জন বোল্টন, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধ থেকে বেরোতে চাইছেন কারণ তার প্রাথমিক লক্ষ্যগুলো অর্জিত হয়নি। আপনি কি একমত? দেখুন, আমার মনে হয় ট্রাম্প সত্যিই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন। যদিও তার লক্ষ্যগুলো আসলে কি তা অস্পষ্ট, তাই সেগুলো অর্জিত হয়নি বলাটা কঠিন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে তেহরানের বর্তমান শাসন ব্যবস্থার অত্যন্ত গুরুতর এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং যুদ্ধবিরতি বাড়ানোর জন্য একটি সুসংগত প্রস্তাব দিতে তাদের চরম ব্যর্থতার মধ্যেই আপনি বিষয়টি স্পষ্টভাবে লক্ষ্য করতে পারছেন। আমি কোনো চুক্তিতে পৌঁছানোর তেমন একটা সম্ভাবনা দেখছি না। যদিও ট্রাম্প বলতে চাইতেন যে তিনি চুক্তিতে পৌঁছেছেন এবং পারস্পরিক শত্রুতার অবসান ঘটিয়েছেন। আমার মনে হয় আমরা এখন যুদ্ধবিরতি বাড়ানোর চেয়ে এই সংঘাত পুরোপুরি শেষ হয়ে যাওয়ার অনেক বেশি কাছাকাছি। ট্রাম্পের মতে মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ থেকে আটকে পড়া জাহাজগুলোকে পাহারা দেবে। এটি কি ইরানিদের সাথে সংঘাত ঘটাতে পারে? এটি অবশ্যই সংঘাতের দিকে নিয়ে যেতে পারে, হয়তো ইতিমধ্যেই তা হয়েছে। তবে আমি মনে করি এটি একটা পদক্ষেপ, এটি কোনো কৌশল নয়। তবে এটি অবশ্যই এমন একটা পদক্ষেপ যা আমাদের নেওয়া উচিত, যাতে হরমুজ প্রণালীতে আসা যাওয়া করা সমস্ত ইরানি জাহাজের ওপর অবরোধ বজায় রাখা যায়। কিন্তু উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর জন্য সামুদ্রিক বাণিজ্য উন্মুক্ত করার পথ খোঁজা যায়, যাতে ইরানের ওপর অবরোধ থাকা সত্ত্বেও তারা তাদের তেল ও গ্যাস রপ্তানি করতে পারে। আমি মনে করি এটি অর্থনৈতিকভাবে ইরানের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে, এবং স্পষ্টতই যদি আমরা উপসাগরীয় আরব পক্ষ থেকে আরও বেশি তেল আনতে পারি, তবে তা বিশ্ব অর্থনীতির ওপর চাপ কমানোর ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবে। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে আমেরিকা কি ইরানে আবারও হামলা করতে পারে? তিনি বলেছিলেন খারাপ আচরণ করলে হামলা আবারও শুরু হতে পারে। দেখুন, আমি মনে করি তিনি খুব সহজেই হামলা শুরু করতে পারেন, এবং আমার মনে হয় আঘাত করার মতো এখনো অনেক লক্ষ্যবস্তু রয়েছে। আমি মনে করি এখানকার আসল লক্ষ্য হওয়া উচিত ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করা। আমি জানি না এটি ট্রাম্পের লক্ষ্য কি না, তবে লক্ষ্য এটাই হওয়া উচিত, কারণ এই শাসন ব্যবস্থা এখন ৪৭ বছর ধরে ক্ষমতায় আছে এবং তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কোনো প্রমাণ দেখায়নি, এবং এটি শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়েই আছে। শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বরং সন্ত্রাসবাদ, পারমাণবিক এবং অর্থনৈতিক সব দিক থেকেই এটি একটি বিশ্বব্যাপী হুমকি। জনাব বোল্টন, বর্তমান গতিপথ অনুসারে ইরান মার্কিন অচলাবস্থা নিরসনের সেরা উপায় কোনটি? গুরুতর কূটনীতির কি এখনো কোনো সুযোগ আছে, নাকি উভয় পক্ষই এখন উত্তেজনার চক্রে আটকে গেছে? দেখুন, আমার মনে হয় না তেহরান সরকার তাদের পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা ত্যাগ করার কোনো লক্ষণ কখনো দেখিয়েছে। আর আমার মনে হয় এটাই মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোকে ভাবিয়ে তুলছে সেই সব মানুষকে যারা সর্বোচ্চ পারমাণবিক বিস্তার নিয়ে চিন্তিত। তাই যতক্ষণ না সেই শাসন ব্যবস্থা ইরানিদের দ্বারা নির্বাচিত এমন এক ইরানি সরকার দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, যারা বলবে আমরা পারমাণবিক অস্ত্র চাই না, আমরা পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি মেনে চলব, ততক্ষণ আমাদের এই সমস্যার মুখোমুখি হতে হবে। এই চরমপন্থী শাসনের বারবার হরমুজ প্রণালী বন্ধের হুমকির কারণে আমরা তাদের এমন সুযোগ দেব না যাতে তারা লাইট সুইচের মতো যখন খুশি তা নিয়ন্ত্রণ করতে পারে। তো মার্কিন গ্রাহকদের জন্য পেট্রোলের দামও কিন্তু বাড়ছে। আপনার কি মনে হয় ইরানের সাথে যুদ্ধে যাওয়া ট্রাম্পের এই সিদ্ধান্ত তার দেশের অভ্যন্তরীণ ভোট ব্যাংকে বড় প্রভাব ফেলেছে? হ্যাঁ, মনে হয় তাকে রাজনৈতিক মূল্য দিতে হচ্ছে, এবং এটি ভবিষ্যতে তার ক্ষতি করতে পারে। তবে অনেক দিক থেকেই এটি ট্রাম্পের নিজের তৈরি করা একটি ক্ষত। তিনি যদি আমেরিকান জনগণের কাছে বিষয়টি তুলে ধরতেন, আর আমার মনে হয় শাসন পরিবর্তনের পক্ষে জোরালো যুক্তি আছে, কিন্তু তিনি যদি ব্যাখ্যা করতেন কেন শাসন পরিবর্তন ছাড়াও ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া আমেরিকার স্বার্থে প্রয়োজন ছিল, তবে তিনি অনেক শক্তিশালী অবস্থানে থাকতেন। এই যুদ্ধ অনেককে অবাক করেছে, আর এখন তারা ভাবছে কেন পেট্রোলের দাম ২ মাস আগের তুলনায় প্রতি গ্যালনে $১.৫ বেশি। আমি যেমনটা বলছি, আপনি বিষয়টি কার্যকরভাবে তুলে ধরতে পারেন। মানুষ বোঝে যে আন্তর্জাতিক হুমকি রয়েছে, এবং কখনো কখনো সেই হুমকি দূর করতে বোঝা বইতে হয়। কিন্তু ট্রাম্প তা করেননি। এমনকি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেও তিনি খুব একটা সময় দেননি আমেরিকান জনগণের কাছে তার উদ্দেশ্য কি এবং তিনি কিভাবে তা অর্জন করতে চান তা ব্যাখ্যা করতে। আর আমি বুঝি না তিনি কেন তা করছেন না।
তবে আমার মনে কোনো সন্দেহ নেই যে এটি করতে ব্যর্থ হওয়া তার জনপ্রিয়তার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। আপনি কি জো ক্যান্টের সাথে একমত যে রিপাবলিকানরা পারমাণবিক হুমকি দিয়ে তাদের মুখ বন্ধ করতে চাইছে, যারা যুদ্ধ কতটা খারাপ এবং আমেরিকানদের ওপর এর প্রভাব নিয়ে কথা বলছে, কারণ তার মতে এই বোকামিপূর্ণ যুদ্ধের যৌক্তিকতা নেই? দেখুন, আমার মনে হয় এর যথেষ্ট যৌক্তিকতা আছে। কারণ আয়াতুল্লাহরা ৪৭ বছর ধরে আমেরিকার ধ্বংস চেয়ে স্লোগান দিচ্ছে, আর পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা তাদের সেই সুযোগ করে দিচ্ছে। আমার মনে হয় এটি এমন একটা বিষয় যা নিয়ে আমেরিকান জনগণ আসলে খুব জোরালোভাবে অনুভব করে। এবং এমন কিছু জরিপ আছে যা দেখাচ্ছে যে ট্রাম্পের প্রতি সমর্থন আসলে কিছুটা বাড়ছে। তবে আমার মনে হয় তাকে আমেরিকান জনগণের কাছে এখন পর্যন্ত যা করেছেন তার চেয়ে অনেক ভালোভাবে বিষয়টি তুলে ধরতে হবে। ইরানের কাছে এমন কি কৌশলগত বা রাজনৈতিক পথ আছে যা মার্কিন উদ্দেশ্যকে চ্যালেঞ্জ করতে পারে? যুক্তরাষ্ট্র কি ইরানের পাল্টা জবাব দেওয়ার ক্ষমতাকে খাটো করে দেখেছিল? হ্যাঁ, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছুটা অবমূল্যায়ন হয়তো হয়ে থাকতে পারে, কারণ কেউ আগে থেকে বুঝতে পারেনি যে এই শাসক গোষ্ঠী মিসাইল, ড্রোন এবং পারমাণবিক কর্মসূচির মাধ্যমে নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখতে ইরানের কত সম্পদ ব্যয় করেছে। এটা অনেকটা গাজা উপত্যকার হামাসের মতো। গাজা উপত্যকার মানুষের জীবনযাত্রার মান উন্নত করার পরিবর্তে তারাই ভূগর্ভস্থ টানেল ব্যবস্থার পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে। আর তেহরানের শাসক গোষ্ঠীও দৃশ্যত একই ধরনের কাজ করেছে। তাই তারা ৪৭ বছর ধরে এই কাজই করে আসছে। তারা ৬ সপ্তাহ ধরে আক্রান্ত ছিল। সবাই কেন অবাক হচ্ছে জানি না যে তারা এখনো ক্ষমতা ছাড়েনি। তো মিস্টার বোল্টন, প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন কংগ্রেসকে জানিয়েছেন যে শত্রুতা শেষ হয়েছে, যা কার্যত ওয়ার পাওয়ার্স রেজলিউশনের সময়সীমাকে এড়িয়ে গেছে। আপনি কি এটাকে নির্বাহী ক্ষমতার ন্যায্য প্রয়োগ নাকি একটি উদ্বেগজনক নজির হিসেবে মনে করেন? দেখুন, ওয়ার পাওয়ার্স অ্যাক্ট ১৯৭৩ সালে পাশ হয়েছিল এবং ৫৩ বছরে এটি কোনো প্রেসিডেন্টের শুরু করা একটি যুদ্ধ থামাতে পারেনি। আর এর কারণ হলো মৌলিকভাবে এই আইনটি ত্রুটিপূর্ণ এবং অসাংবিধানিক। আমার মনে হয় না এটি এখানে ট্রাম্পকে থামাতে পারবে। আর আমার মনে হয় কংগ্রেস যদি যুদ্ধটি অনুমোদন না করতে চায়, তবে তাদের কাছে এটি করার একটি সহজ উপায় আছে। তারা স্রেফ যুদ্ধের জন্য বরাদ্দকৃত অর্থ বন্ধ করে দিতে পারে। আর আমার মনে হয় এমনটা হওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায়। তো এমন একটা ধারণা রয়েছে যে কংগ্রেসকে একপাশে সরিয়ে রাখা হয়েছে এবং তারা এখন ইরান নীতির বিষয়ে প্রেসিডেন্টকে নিয়ন্ত্রণ করতে অনেকাংশেই অক্ষম। বাস্তবিকভাবে কংগ্রেসের কি এখনো কোনো প্রকৃত প্রভাব রয়েছে, নাকি ক্ষমতার ভারসাম্য চূড়ান্তভাবে নির্বাহী বিভাগের দিকে ঝুঁকে পড়েছে? দেখুন, আমার মনে হয় না যে এটি শুধুমাত্র এই সংঘাতের ফলেই ঘটেছে। আর আমার মনে হয় আসল কথা হলো ইরানে যা ঘটছে তার সমর্থন বা বিরোধিতার প্রশ্নে কংগ্রেস গভীরভাবে বিভক্ত। আর আমার মনে হয় এটি সম্ভবত আমেরিকান জনগণেরই একটি সঠিক প্রতিফলন। এর মানে হলো কংগ্রেস সমানভাবে বিভক্ত এবং প্রেসিডেন্টের এই কার্যক্রম চালিয়ে যাওয়ার স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে সংবিধানের আর্টিকেল 2 এর অধীনে তার কর্তৃত্ব অনুযায়ী। মিস্টার বোল্টন, পাকিস্তান, ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার চেষ্টা করেছে। আপনার মতে পাকিস্তান কি কোনো অর্থবহ কূটনৈতিক ভূমিকা রাখছে, নাকি তাদের প্রভাব বাড়িয়ে বলা হচ্ছে? দেখুন, তারা অবশ্যই চেষ্টা করেছে। সমস্যা হলো আয়াতুল্লাহরা সহযোগিতার মেজাজে নেই। আমার মনে হয় না কোনো গ্রহণযোগ্য চুক্তির সম্ভাবনা আছে। তারা আসলে সময় ক্ষেপণ করে ৬ সপ্তাহের বোমাবর্ষণের পর নিজেদের গুছিয়ে ও পুনর্গঠিত করতে চাইছে। এই যুদ্ধবিরতি তাদের সেই সুযোগই করে দিচ্ছে। এবং কারা রাশিয়া, চীন এবং অন্যান্য দেশের সাথে যোগাযোগ করছে এই আশায় যে সংঘাতের পরবর্তী পর্যায়ে তারা যেন সহায়তা পায়। তাই আমি মনে করি যে পাকিস্তান তার সাধ্যমতো চেষ্টা করলেও আমার মনে হয় এই মুহূর্তে পরিস্থিতি কোনো কূটনৈতিক সমাধানের জন্য মোটেও অনুকূল নয়। ইরান সরকার সেটাই স্পষ্ট করে দিয়েছে। এই তাৎক্ষণিক সংকটের বাইরে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের সুনির্দিষ্ট ভূমিকা কি হওয়া উচিত? আর ওয়াশিংটন কি ইসলামাবাদকে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদার হিসেবে গ্রহণ করতে প্রস্তুত? দেখুন, এটা বোঝা জরুরি যে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্য বা দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ মধ্য এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা আসবে না। এবং এটি এমন একটা অঞ্চল যা ইতিমধ্যেই চরম প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে চলেছে।
আফগানিস্তানে তালিবান শাসন, যা আপনি অত্যন্ত স্পষ্টভাবে এবং ভালোভাবেই অবগত আছেন, এবং অস্থিতিশীলতার অন্যান্য উপাদানের মাঝে এই পারমাণবিক অস্ত্রের ভয়াবহ হুমকি, সন্ত্রাসবাদ ও অর্থনৈতিক সংকট দূর করে ইরানি জনগণের প্রতি দায়বদ্ধ একটি সরকার গঠন করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান অগ্রাধিকার হিসাবে বিবেচিত হচ্ছে। এখন এই দ্বন্দ্বে প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপ দেখলে আপনি কি তার চুক্তি করার ধরনকে কৌশলগত ভাবেন? না, এটা কোনো কৌশল নয়। কারণ এমন একটি চুক্তি করতে যা তাকে লজ্জিত করবে না, তার জন্য ইরানিদের এমন কিছু ছাড় দিতে হবে, যা তাদের শাসন টিকিয়ে রাখার জন্য আসলে প্রয়োজন। মনে হচ্ছে না তারা সেটা করবে। তাই আমার মনে হয় যুক্তি এটাই বলছে বা বলা উচিত যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে তাই করতে হবে যা আমরা জানি। অন্তত কিছু মানুষ বেশ কিছুদিন ধরে যার পক্ষে কথা বলছেন, আর তা হলো ইরানের ভেতরের বিরোধী পক্ষকে সাহায্য করা। তাদের এমন একটা অবস্থানে নিয়ে আসা যাতে তারা সত্যিই এই শাসন ব্যবস্থাকে ভেঙে ফেলতে সাহায্য করতে পারে। শীর্ষ পর্যায়ে নিয়মিত সেনাবাহিনী থেকে দল তাগিদের খুঁজে বের করা, রেভলিউশনারি গার্ড থেকে নয়, বরং শাসন ব্যবস্থার ভেতরের মানুষ, যারা দেখতে পাচ্ছে যে জাহাজটি ডুবছে, এবং তাদের বোঝানো যে তারা এর সাথে ডুবে যেতে চায় না। and convince them they don't want to go down with it.